আসসালামু আলাইকুম, স্বাগত জাগো টিভির এখনকার আয়োজনে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট। ইরানের বড় ঘোষণা, লেবাননে পৌঁছে গেছে ইরানি সেনারা। ইসরায়েলকে শায়েস্তা করতে যুদ্ধে হিজবুল্লাহর সাথে যোগ দিচ্ছে আইআরজিসি। ইসরায়েলি বাহিনীর ওপর দফায় দফায় হামলা চালাচ্ছে লেবাননের যোদ্ধারা। যুদ্ধ যুদ্ধ খেলা, গণহারে দেশ ছাড়ছেন ইসরায়েলের শিক্ষিত তরুণরা। 3 দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। হামলা করতে আমরা ইরানকে উস্কে দিয়েছিলাম, ট্রাম্পের সরল স্বীকারোক্তি। ইসরায়েলের বিমান হামলায় 2 বাংলাদেশি আহত। যুদ্ধে পরাজয়ের পর যুক্তরাষ্ট্র ইসরায়েল গুপ্ত যুদ্ধে নেমেছে বললেন মোজতবা খামেনি। ইরান যুদ্ধে পাশে নেই নিজ দলের সদস্যরাও, ক্ষোভ উগরে দিলেন ট্রাম্প। শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর। ইরানের বড় ঘোষণা, লেবাননে পৌঁছে গেছে ইরানি সেনারা। ইসরায়েলকে শায়েস্তা করতে যুদ্ধে হিজবুল্লাহর সাথে যোগ দিচ্ছে আইআরজিসি। মধ্যপ্রাচ্যের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড়। ইরান সরাসরি লেবানন যুদ্ধে জড়ানোর ইঙ্গিত দিয়ে সবচেয়ে পরিষ্কার বার্তা পাঠিয়েছে। আইআরজিসির কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানি ঘোষণা দিয়েছেন, ইরানের সেনা ইতোমধ্যেই হিজবুল্লাহর সাথে যোগ দিতে লেবাননের পথে রওনা হয়েছে। লক্ষ্য ইসরায়েলিজিং অপারেশন বা দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি বাহিনীকে সম্পূর্ণ নির্মূল করা। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম প্রচারিত এক বিবৃতিতে কানি বলেছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর যে কোনো উপস্থিতি অগ্রহণযোগ্য, তাদের পুরনো সীমান্তে ফিরে যেতে হবে। প্রতিরোধ অক্ষের ওপর যারা বিশ্বাস করেন তাদের জন্য লেবাননের প্রতিরোধকে সমর্থন করা এখন কর্তব্য। সূত্র জানিয়েছে, ইরাক ও সিরিয়া হয়ে আইআরজিসির অভিজাত বাহিনী গোপনে লেবাননে প্রবেশ করছে। তাদের হাতে রয়েছে আধুনিক ড্রোন, রকেট লঞ্চার ও ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এই বাহিনী হিজবুল্লাহর যোদ্ধাদের সাথে যৌথ অভিযান পরিচালনা করবে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় এখনো অভিযান চালিয়ে যাচ্ছে। গত কয়েক সপ্তাহে হিজবুল্লাহর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় একাধিক ইসরায়েলি সেনা নিহত আহত হয়েছে। ট্যাঙ্ক ও আয়রন ডোম ব্যাটারিও ধ্বংস হয়েছে। কিন্তু এবার সরাসরি ইরানি বাহিনীর উপস্থিতি যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। আন্তর্জাতিক কূটনীতিকরা বলছেন, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের চাপে তৈরি হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতি এখন কার্যত ব্যর্থ। লেবানন, ইসরায়েল, ইরান উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিশ্বশক্তি এখন দ্বিধা বিভক্ত। রাশিয়া ও চীন ইরানের অবস্থানের সমালোচনা থেকে বিরত থাকলেও ইউরোপীয় ইউনিয়ন এবং আরব লীগ উদ্বেগ প্রকাশ করেছে। এদিকে লেবাননের সাধারণ মানুষ বিপদের মুখে। উত্তর ইসরায়েল থেকেও হাজার হাজার বাসিন্দা নিরাপদ এলাকায় সরে যাচ্ছেন। প্রশ্ন উঠছে, এই ডি ইসরায়েলিং অপারেশন কি পুরো মধ্যপ্রাচ্যকে অগ্নিগর্ভ করে তুলবে? আর এই যুদ্ধের কোনো শেষ কি আদৌ আছে? আপাতত একটাই বাস্তবতা, দিগন্তে যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হয়েছে, আর সেটা থামানোর ক্ষমতা কারো নেই। বিশ্ব তাকিয়ে আছে ইসরায়েলের পরবর্তী পদক্ষেপের দিকে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর ওপর দফায় দফায় হামলা চালাচ্ছে ইরান সমর্থিত সশস্ত্র লেবাননের গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটি জানিয়েছে, নিজ দেশের ওপর কোনো ইসরায়েলি দখলদারিত্ব চলবে না। ইসরায়েলি বাহিনীর ওপর আমাদের হামলা অব্যাহত রয়েছে। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, তাদের যোদ্ধারা ইয়াহমার আল শাকিফ শহরের পাশে ইসরায়েলি ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এছাড়া রাশাফ শহরে ইসরায়েলি সৈন্যদের একটি সমাবেশে ড্রোন হামলা চালানোর কথাও স্বীকার করে গোষ্ঠীটি। এদিকে হিজবুল্লাহর মহাসচিব নাইম কাসেম বলেছেন, যুদ্ধবিরতি মানে লেবানন ভূখণ্ডে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি এবং ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার। তিনি বলেন, যতদিন দক্ষিণ লেবাননে ইসরায়েলি দখলদারিত্ব থাকবে, হিজবুল্লাহ এই দখলদারিত্বের প্রতিরোধ করে যাবে। এর আগে দক্ষিণ লেবাননে সফররত ইসরায়েলের নর্দার্ন কমান্ড প্রধান মেজর জেনারেল রাফি মিলোর গাড়িতে ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী একটি বিস্ফোরকবাহী ড্রোন সরাসরি গাড়িটিকে আঘাত হানে। তবে হামলার কয়েক মুহূর্ত আগে রাফি মিলো ও তার এক সহযোগী গাড়ি থেকে নেমে যাওয়ায় কেউ আহত হয়নি। ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে, সূত্র জানায় আল জাজিরা। যুদ্ধ যুদ্ধ খেলা ইসরায়েলের পক্ষে যাচ্ছে না, গণহারে দেশ ছাড়ছেন ইসরায়েলি শিক্ষিত তরুণরা। পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিরতার দিকে ঠেলে দিয়ে নিজেদের নিরাপদ করতে চায় দেশটি, তবে সেই আশায় গুঁড়ে বালি। উল্টো নিরাপত্তার সংখ্যায় ইসরায়েলি নাগরিকরা ক্রমেই দেশ ছাড়ার পথে হাঁটছেন। ইসরায়েলি পার্লামেন্টের নির্দেশে পরিচালিত এক গবেষণায় সম্প্রতি উঠে এসেছে এমন তথ্য। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেটে প্রকাশিত এই গবেষণার ফলাফলে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলের যত মানুষ এসেছেন তার চেয়ে অনেক বেশি মানুষ দেশ ছেড়ে চলে গেছেন।
যারা দেশ ছেড়েছেন তাদের প্রায় অর্ধেকই উচ্চশিক্ষিত তরুণ। গবেষণায় জানা গেছে 2023 সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশত্যাগের এই প্রবণতা আরো বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ইসরায়েলে ফিরে আসা নাগরিকদের সংখ্যা অনেক কমে গেছে। 2022 থেকে 2026 সালের মধ্যে 2,10,000-এরও বেশি ইসরায়েলি দেশ ছেড়েছেন, যা 2009 থেকে 21 সালের তুলনায় অনেক গুণ বেশি। গবেষণা বলছে বছরে গড়ে 40,000 মানুষ দেশ ছাড়ছেন। বর্তমানে দেশ ছেড়ে চলে যাওয়া এবং ফিরে আসার মধ্যকার নেট পার্থক্য দাঁড়িয়েছে 1,40,000-এ। গবেষণার ফলাফলে দেখা গেছে দেশত্যাগকারীদের 48%-এরই বয়স 20 থেকে 44 বছরের মধ্যে, অথচ সাধারণ জনগোষ্ঠীর মধ্যে এই বয়সসীমার মানুষের হার মাত্র 32%। 2022 সাল থেকে দেশত্যাগকারীদের মধ্যে 33.2% ব্যাচেলর ডিগ্রি, 21.5% মাস্টার্স ডিগ্রি এবং 3.7% পিএইচডি ডিগ্রি রয়েছে। বিশেষ করে গণিত, কম্পিউটার বিজ্ঞান ও পদার্থবিদ্যার মতো বিষয়ে স্নাতকোত্তরদের দেশ ছাড়ার হার অনেক গুণ বেশি। বাংলাদেশের সাথে রাজনৈতিক ও কৌশলগত সম্পর্ক বাড়াতে 3 দিনের সফরে ঢাকায় এসেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। বৃহস্পতিবার 4 জুন রাতে ঢাকায় পৌঁছান তিনি। এ সময় তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এছাড়াও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বিমানবন্দরে উপস্থিত ছিলেন। ঢাকা সফরে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। সরকারের নীতি নির্ধারকদের সাথে বৈঠকের পাশাপাশি রাজনৈতিক নেতাদের সাথেও আনুষ্ঠানিক আলোচনার কথা রয়েছে। এছাড়াও রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। শনিবার প্রধানমন্ত্রীর সাথে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রসঙ্গত 2020 সালের ডিসেম্বরের পর এটি বাংলাদেশে তুরস্কের কোন পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর। একই সাথে বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেয়ার পর গুরুত্বপূর্ণ কোনো দেশের পররাষ্ট্রমন্ত্রীর এটি প্রথম ঢাকা সফর। সফরের আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতা, নিরাপত্তা সংলাপ এবং আন্তর্জাতিক ইস্যুতে সমন্বয় গুরুত্ব পেতে পারে। ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের হামলার কারণেই দেশটি উপসাগরীয় আরব প্রতিবেশীদের ওপর আক্রমণ করতে উস্কানি পেয়েছিল বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ওভাল অফিসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই ইঙ্গিত দেন। ট্রাম্প বলেন, অনেকে হয়তো বলবেন তারা কিছুটা উস্কানি পেয়েছিল, কারণ আমরা ভিন্ন একটি কারণে তাদের ওপর জোরালো পদক্ষেপ নিয়েছিলাম, যার জবাবে তারা এই পাল্টা আঘাত করেছে। কুয়েতে এই হামলার পর ইরানের সাথে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতি চুক্তি এখনো কার্যকর আছে কিনা এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, প্রতিটি ঘটনার পেছনেই একটি কারণ থাকে। আমরা গত রাতে এবং তার আগের রাতেও তাদের ওপর বেশ শক্ত আঘাত এনেছিলাম। বিষয়টি যখন আমাকে বুঝিয়ে বলা হলো তখন আমি বললাম, ঠিক আছে, আমরা তাদের ওপর বেশ ভালো রকমই চড়াও হয়েছিলাম, তাই নির্দিষ্ট কিছু ঘটনার পেছনে তো কারণ থাকবেই। চলতি বছরের এপ্রিল মাসে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর এই সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরান ইতিহাসের অন্যতম বড় ভয়াবহ সংঘাতের মুখোমুখি হয়। গত বুধবার ভোরে ইরান সরাসরি কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর ঠিক আগে ইরানি ভূখণ্ড লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। তেহরানের অভিযোগ, উপসাগরীয় আরব প্রতিবেশীরা তাদের ভূমি ব্যবহার করে ইরান জুড়ে হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রের অনুমতি ও সুযোগ করে দিয়েছে, সূত্র জানায় সিএনএন। লেবাননের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি এনএনএ জানিয়েছে, বৃহস্পতিবার 4 জুন লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়ে জেলার আব্বা ও আল দুয়াইয়ার শহরে মধ্যবর্তী ওয়াতা আব্বার আল মাশাল নামের এক এলাকায় 2 দফা বিমান হামলা চালায় ইসরায়েল। এতে 2 বাংলাদেশি ও 2 সিরীয় নাগরিক আহত হয়েছেন। প্রতিবেদনে আরো বলা হয়, এছাড়াও নাবাতিয়ে জেলার জেবচিত ও আরনুন শহরেও বিমান হামলা ও বোমা বর্ষণ করেছে ইসরায়েল। এর আগে গত 29 মে দক্ষিণ লেবাননের নাবানিয়া এলাকায় ইসরায়েলি বিমান ড্রোন হামলায় 2 শিশুসহ 4 বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। তার আগে গত 11 মে নাবাতিয়ে জেবদিন এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় 2 বাংলাদেশি নিহত হন। এছাড়া গত 8 এপ্রিল লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় দীপালি নামে এক প্রবাসী বাংলাদেশি নারী নিহত হয়েছেন। বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সূত্র জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলে সাম্প্রতিক সময়ে ইসরায়েলি হামলা ও সীমান্তে উত্তেজনা বাড়তে থাকার কারণে সেখানে বসবাসরত বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে জীবিকার তাগিদে সেখানে থাকা বাংলাদেশি প্রবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, সূত্র জানিয়েছে আল জাজিরা।
যুদ্ধে পরাজয়ের পর শত্রুরা গুপ্ত যুদ্ধে নেমেছে, মোজতবা খামেনি বলেছেন। ইরানি ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ মোজতবা খামেনি বলেছেন, দেশটির সশস্ত্র বাহিনীর কাছে অপমানজনক পরাজয়ের পর শত্রুরা এখন গুপ্ত যুদ্ধের কৌশল নিয়েছে। তিনি জাতীয় ঐক্য ও জনসচেতনতার মাধ্যমে শত্রুর সকল ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান জানিয়েছেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা ইমাম রুহুল্লাহ খোমেনি ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেয়া এক বার্তায় তিনি এসব কথা বলেন। এই উপলক্ষে তেহরানের দক্ষিণে অবস্থিত ইমাম খোমেনির সমাধি সৌধে লাখো মানুষ জড়ো হন। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশেও তার অনুসারীরা স্মরণ অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের স্থপতির প্রতি শ্রদ্ধা জানান এবং বিপ্লবের আদর্শের প্রতি আনুগত্য পুনর্ব্যক্ত করেন। খামেনি বলেছেন, অশুভ শত্রু ইরানের সশস্ত্র বাহিনীর মুখোমুখি হয়ে সামরিক ও জনমতের লড়াই উভয় ক্ষেত্রেই অপমানজনক পরাজয়ের শিকার হয়েছে। এখন তারা সেই ব্যর্থতা পুষিয়ে নিতে গুপ্তযুদ্ধের পথ বেছে নিয়েছে। তিনি বলেন, দুষ্ট শত্রু তোমাদের সাহসী সন্তানদের কাছে পরাজিত হওয়ার পর এখন গুপ্তযুদ্ধের কাঠামোর মধ্যে দুটি লক্ষ্য সামনে রেখেছে। সেগুলো হচ্ছে জনগণের প্রতিরোধ ক্ষমতা দুর্বল করা এবং দেশের কর্মকর্তাদের মধ্যে মতভেদ সৃষ্টি করা। আয়াতুল্লাহ মোজতবা খামেনি আরো বলেন, প্রায় ৮০ বছর আগে যে আধিপত্যবাদী শক্তি ইসরায়েল নামের একটি সামরিক ঘাঁটি তৈরি করেছিল, তারা ইউফ্রেটিস নদীর পূর্বে বৃহত্তর ইসরায়েলের সীমান্ত ঘেঁষা এলাকায় একটি স্বাধীন ও সক্ষম ইরানের অস্তিত্ব মেনে নিতে পারে না। এই কারণেই তারা ইরানের অগ্রগতি ঠেকাতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি সতর্ক করে বলেন, শত্রুপক্ষ মানুষের মধ্যে সন্দেহ, হতাশা, ভয়, অবিশ্বাস ও বিভাজন সৃষ্টি করতে চায়। তাই সব ইরানিকে ঐক্য, পারস্পরিক আস্থা বজায় রেখে এসব ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে হবে। তার মতে, যে কোনো কাজ যা জনগণের মধ্যে হতাশা বা নেতিবাচক মনোভাব সৃষ্টি করে তা এই দেশ ও জনগণের শত্রুদের সহায়তা করা শামিল। ইরান যুদ্ধ ইস্যুতে মার্কিন প্রতিনিধি পরিষদে বড় ধরনের ধাক্কা খেয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর সামরিক পদক্ষেপ সীমিত করার লক্ষ্যে আনা একটি প্রস্তাব প্রতিনিধি পরিষদে পাশ হওয়ার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। ট্রাম্প এই ভোটাভুটিকে অর্থহীন আখ্যা দিয়ে ভোট দেয়া আইন প্রণেতাদের দেশপ্রেমহীন বলে তিরস্কার করেছেন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে গত বুধবার ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা সীমিত করার লক্ষ্যে একটি প্রস্তাব পাশ হয়। এরপর পরই ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তীব্র ক্ষোভ উগরে দেন। তিনি লিখেছেন, গতকাল একটি অর্থহীন ভোটে প্রতিনিধি পরিষদের ৪ জন কুচক্রী রিপাবলিকান এবং সব ডেমোক্র্যাট সদস্য মিলে আমার যুদ্ধ ক্ষমতা সীমিত করার পক্ষে ভোট দিয়েছেন। অথচ ঠিক এই মুহূর্তেই ইসলামিক রিপাবলিক অফ ইরানের সাথে যুদ্ধ অবসানের চূড়ান্ত আলোচনা চালাচ্ছি আমি। এই সময় এসে এমন দেশপ্রেমহীন কাজ কে করতে পারে? ডেমোক্র্যাটরা ট্রাম্প বিরোধী সিন্ড্রোমে ভুগছেন দাবি করে ট্রাম্প আরো বলেছেন, তারা আমাকে আরেকটি বিজয় দেওয়ার চেয়ে বরং নিজের দেশের ব্যর্থতা দেখতে বেশি পছন্দ করবে। আর যে ৪ জন রিপাবলিকান এর পক্ষে ভোট দিয়েছেন তারা আসলে লোক দেখানো রাজনীতি করছেন। তাদের লজ্জা পাওয়া উচিত। প্রতিনিধি পরিষদে পাশ হওয়া এই প্রস্তাবটির আইনি বাধ্যবাধকতা ঠিক কতটুকু তা নিয়ে এখনো অস্পষ্টতা রয়েছে। হোয়াইট হাউস ইতোমধ্যে এই পদক্ষেপকে অসাংবিধানিক এবং রাষ্ট্রপতির ক্ষমতা খর্ব করার একটি ব্যর্থ চেষ্টা বলে উড়িয়ে দিয়েছে। ২১৫/২০৮ ভোটে পাশ হওয়া এই প্রস্তাব অনুযায়ী ইরান যুদ্ধ চালিয়ে যেতে হলে ট্রাম্পকে মার্কিন সেনা প্রত্যাহার করতে হবে অথবা কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদন নিতে হবে। প্রস্তাবটি যৌথ রেজলিউশন হওয়ায় এটি যদি রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটেও পাশ হয় তবে এতে প্রেসিডেন্টের স্বাক্ষরের প্রয়োজন হবে কিনা, যদিও সেক্ষেত্রে এটি আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা লাগাম টানার জন্য প্রতিনিধি পরিষদের এটি চতুর্থ প্রচেষ্টা। এর আগে গত মে মাসেও সিনেটে একই ধরনের একটি প্রস্তাবের অগ্রগতি ঘটিয়েছিল, তবে সেখানে এখনো পূর্ণাঙ্গ ভোট হয়নি। এই ভোটকে অনেকে প্রতীকী হিসেবে দেখলেও এটি হোয়াইট হাউসের ওপর যুদ্ধ বন্ধের চাপ বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এরই সাথে শেষ করব আজকের জাগো টিভির আয়োজন। তার আগে শিরোনামগুলো আরো একবার। ইরানের বড় ঘোষণা, লেবাননে পৌঁছে গেছে ইরানি সেনারা। ইসরায়েলকে শায়েস্তা করতে যুদ্ধে হিজবুল্লাহর সাথে যোগ দিচ্ছে আইআরজিসি। ইসরায়েলি বাহিনীর ওপর দফায় দফায় হামলা চালাচ্ছে লেবাননের যোদ্ধারা। যুদ্ধ খেলা, গণহারে দেশ ছাড়ছেন ইসরায়েলের শিক্ষিত তরুণরা। ৩ দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। হামলা করতে আমরা ইরানকে উস্কে দিয়েছিলাম, ট্রাম্পের সরল স্বীকারোক্তি। ইসরায়েলের বিমান হামলায় 2 বাংলাদেশি আহত। যুদ্ধে পরাজয়ের পর যুক্তরাষ্ট্র ইসরায়েল গুপ্ত যুদ্ধে নেমেছে বললেন মোজতবা খামেনি। ইরান যুদ্ধে পাশে নেই, নিজ দলের সদস্যরাও ক্ষোভ উগরে দিলেন ট্রাম্প। এই ছিল আজকে জাগো টিভিতে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।